ওয়েলকাম টু স্টক স্টাডি। এর আগের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধকালীন সিচুয়েশান চলছে সেখানে অন্যান্য ওয়ার্ল্ডের যে কান্ট্রি আছে, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি, রাশিয়া, তাদের মধ্যে যে সিচুয়েশান দাঁড়িয়ে আছে তার মধ্যে ওয়ার্ল্ডের যে কমোডিটি, দ্যাট মিনস ক্রুড অয়েল, গোল্ড, সিলভার, এইসব ক্ষেত্রে যেখানে স্টক মার্কেটের সঙ্গে একটা রিলেশান থাকে, সেই সব বা যারা কমোডিটিতে ট্রেড করেন সেক্ষেত্রে সেই অ্যাসেট ক্লাসগুলোর ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এবং সেখানে মুভমেন্ট কী হতে পারে। দেখুন, যেখানে রিস্কি অ্যাসেট যেগুলো থাকে, বিশেষ করে ক্রিপ্টো ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্রিপ্টো কারেন্সিতে একটা কারেকশন অলরেডি আমরা দেখেছি। আর ক্রুড অয়েলের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হতে পারে, দ্যাট মিনস ক্রুড অয়েলের প্রাইস এখান থেকে বাড়তে পারে যদি ইরানের ওপরে অ্যাটাক হয় বা যদি এই যুদ্ধের সিচুয়েশান যদি আরও বাড়তে থাকে। সেক্ষেত্রে ক্রুড মানে তেল উৎপাদক দেশ যেগুলো আছে সেই দেশের উপরে যদি একটা যুদ্ধ সিচুয়েশান তৈরি হয় বা যে জায়গা থেকে তেল ট্রান্সপোর্টেশন হয় সেই সব যে ইউরোপিয়ান কান্ট্রি বা যদি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দেখি, তাহলে সেখানে যদি ঝামেলা শুরু হয় তাহলে এই ক্রুডের প্রাইস বাড়তে পারে এবং ক্রুডের প্রাইস যদি বাড়ে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তার একটা এফেক্ট পড়ে, নেগেটিভ এফেক্ট, এবং সঙ্গে সঙ্গে গোল্ডের প্রাইসও বাড়তে পারে। কারণ যখনই স্টক মার্কেটের বা ইকুইটি মার্কেটের কারেকশান বা ফল আমরা দেখি, যদি ভয় মার্কেটে আসে সেক্ষেত্রে সবাই গোল্ডে ইনভেস্টমেন্ট করে। অলরেডি 2024 যদি আমরা গোল্ডের প্রাইস দেখি, গোল্ডের প্রাইস অলরেডি লোয়ার লেভেল থেকে অনেকটা শুট আপ করেছে এবং লাস্ট দিন উপরের লেভেল থেকে আমরা একটা প্রফিট বুকিংও গোল্ডে দেখেছিলাম। তো এখান থেকে গোল্ড, ক্রুড অয়েল, ইউএসডি, আইএনআর বা ডলার ইন্ডেক্স, কারণ যদি আমরা ওয়ার্ল্ডের নিরিখে দেখি পৃথিবীর সবথেকে যে কারেন্সিটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডলার। কারণ ম্যাক্সিমাম দেশ, বেশিরভাগ দেশ যে কারেন্সিতে ওয়ার্ল্ডে ট্রেড হয় সেটা হচ্ছে এই ডলারে। কারণ আপনি যদি ইম্পোর্ট বা এক্সপোর্ট করেন যে কোনো কান্ট্রির সঙ্গে, যদি আমরা বাংলাদেশের সঙ্গে করি বা যদি আমরা ইরানের সঙ্গে করি, যদি আমরা রাশিয়ার সঙ্গে করি, সেখানে কিন্তু একটা কারেন্সি ইম্পর্টেন্ট, কমন কারেন্সি, বা আমেরিকার সঙ্গে করছেন সেক্ষেত্রে কিন্তু, বা ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে করছেন সেক্ষেত্রে একটা কারেন্সি ইম্পর্টেন্ট যে কারেন্সিতে আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে ডলার। তো ডলার ইন্ডেক্স যদি বাড়ে সেক্ষেত্রে বাকি যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সিগুলো উইক হতে স্টার্ট করে। তো সেক্ষেত্রে ইউএসডি আইএনআর আপনি দেখবেন প্রাইস বাড়ছে। প্রাইস বাড়া মানে কি, আমাদের মার্কেটের ক্ষেত্রে ইউএসডি আইএনআরের প্রাইস যদি বাড়ে, দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ান রুপি, আইএনআর মানে ইন্ডিয়ান রুপি, সেখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে। ইন্ডিয়ান রুপি যদি দাম কমে যায় দ্যাট মিনস আমাদের ইকোনমির জন্য সেটা ভালো নয় এবং সেটা ডাইরেক্টলি এফেক্ট পড়ে ব্যাঙ্কিং সেক্টরের উপর। এই টোটাল সিচুয়েশান যা কিছু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এটা কিন্তু ডিপেন্ড করছে পুরোই যুদ্ধকালীন সিচুয়েশানের উপরে। অলরেডি সব কিছু ঠিকঠাকই ছিল এবং যদি যুদ্ধ বাড়তে স্টার্ট হয়, যুদ্ধ যদি এখান থেকে কন্টিনিউ হয়, আগামী দিনে যদি চলে, দেখুন নিউক্লিয়ার ওয়ার হবে কি হবে না এটা আমার জানা নেই। নিউক্লিয়ার ওয়ার যদি হয়, যুদ্ধ যদি হয়, সেক্ষেত্রে সবার জন্য খারাপ। অলরেডি যদি আমরা দেখি এখানে ইসরায়েল এবং ইরান এই দুজনেই কিন্তু নিউক্লিয়ার শক্তিতে পারদর্শী এবং টেকনোলজিতে যদি আমরা দেখি সেক্ষেত্রে ইসরায়েল অনেক বেশি ক্ষমতাশালী দেশ। এবং যদি আমরা ওয়ার্ল্ডের নিরিখে দেখি যে সামরিক ক্ষেত্রে দুটো দেশের মধ্যে কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী, সেক্ষেত্রে ওয়ার্ল্ডের নিরিখে যদি আমরা অবজারভেশনে দেখি সেক্ষেত্রে 14th সিচুয়েশানে, শক্তিশালীর দিক থেকে 14th সিচুয়েশানে আছে ইসরায়েল এবং 17th সিচুয়েশানে, 17 নম্বর সিচুয়েশানে ইরান। তো ইসরায়েল আছে 14 নম্বর সিচুয়েশানে, ইরান আছে 17 মানে 17 নম্বর সিচুয়েশানে। তো মোটামুটি দুটো একই রকম। সামরিক শক্তি যদি দেখি সেক্ষেত্রে সামরিক শক্তি ইরানের বেশি, ইসরায়েলের সামরিক শক্তি কম হলেও ইসরায়েলের টেকনোলজি বা আরও যে দেশ ইসরায়েলের সঙ্গে সাপোর্টে আছে, যেমন আমেরিকা সাপোর্টে, মানে আপনার ইউরোপিয়ান কান্ট্রি সাপোর্টে আছে, তো তাদের সে সাপোর্টার যেমন সাপ্লাই চেন, যদি কোনোভাবে সামরিক শক্তি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে কিন্তু সাপ্লাই চেনটা স্ট্রং। ইরানের অতটা সাপ্লাই চেন নেই। আর সবথেকে বড় বিষয় এখানে আকাশপথেই এই যুদ্ধটা হবে। যদি যুদ্ধটা হয়, দেখুন যুদ্ধ হবে কি হবে না আমি জানি না, বাট যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে এই সিচুয়েশানগুলো মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কোনো ব্যাপার নয়। যদি কালকের থেকে যুদ্ধ কমে যায় বা যেখানে যদি দুটো কান্ট্রির মধ্যে যদি ঠিকঠাক সমঝোতা চলে আসে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসবেই না, এই সব বিষয়গুলো আসবেই না। তো এই যে দুটো দেশের মধ্যে কোনো স্থলপথ নেই, যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় সেক্ষেত্রে আকাশপথে হবে এবং আকাশপথে যদি আমরা যুদ্ধ বিমান দেখি, যুদ্ধ বিমান কিন্তু এই ইসরায়েলের বেশি আছে, সেক্ষেত্রে ট্যাঙ্ক আছে আপনার ইরানের বেশি, কিন্তু যুদ্ধ বিমান আছে
ইসরায়েলের বেশি। তো অনেক কিছু বিষয় আছে এই যুদ্ধের ব্যাপারে, তো সেগুলো নিয়ে পরে ডিসকাশন করা যাবে। মেন যে বিষয় ছোটো করে আমি ডিসকাস করি এখান থেকে, যে ইম্পর্ট্যান্ট লেভেল ক্রুড এবং অয়েলের ক্ষেত্রে, অয়েল মেনলি ক্রুড অয়েলের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, যদি আমরা এখান থেকে ইউকের অয়েল দেখি সেটা আমাদের ইন্ডিয়াতে খুব একটা বেশি এফেক্ট নয়। আমাদের ইন্ডিয়াতে মেনলি হচ্ছে ইউএস অয়েল যেটা আছে সেটা ট্রেড হয়। তো লাস্ট দিন হায়ার লেভেল থেকে একটা প্রফিট ঢুকিয়ে দিয়েছে 87.52 থেকে এখানে 85.40। দ্যাট মিনস প্রায় মোর দ্যান 2% শুট আপ এখানে হয়, বাট সেটা কিন্তু ক্লোজিং বেসিস যদি দেখি, ক্লোজিং বেসিস এখানে ইন্টারডে বেসিসে 2.5% ফল হয়ে ক্লোজ হয়। কিন্তু এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে, যদি এখান থেকে ক্রুড 87.5 এই লেভেলকে ব্রেক করে ফার্দার যদি কালকে গ্যাপ আপ ওপেন হয়, যদি যুদ্ধ বাড়তে স্টার্ট হয়, সেক্ষেত্রে ক্রুড শুট আপ করবেই। এবং এখান থেকে ক্রুড যদি এই লেভেলকে ব্রেক করে 87.52 লেভেলকে ব্রেক করে সিধা এখান থেকে 90 লেভেল, ঠিক আছে। দ্যাট মিনস এখান থেকে 90, এবং যুদ্ধ যদি 2-4 দিন এখান থেকে ত্বরান্বিত হয়, বাড়তে স্টার্ট করে, তাহলে এই 100 পর্যন্তও যেতে পারে। আবারও বলছি, ডিপেন্ড করছে যুদ্ধের উপরে। যদি হয়, যদি না হয় কোনো অসুবিধা নেই। এই ক্রুডের প্রাইস এখান থেকে নিচের দিকে 82.5 থেকে 82 লেভেল পর্যন্ত দেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে যদি আমরা এই প্রাইসটাই আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে দেখি, যে ক্রুড অয়েলের প্রাইস আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন চলছে 7,187। তো দেখুন সেম এখানে ক্রুডের এই লেভেল যদি ব্রেক করে এখান থেকে উপরের দিকে 7,300 লেভেলের উপরে সাস্টেন করে 322-এর উপরে, সেক্ষেত্রে উপরের দিকে 7,500, এবং এখান থেকে 7,800 থেকে 8,000 পর্যন্ত দেখাতে পারে। এটা মাথায় থাকবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। এই ডলার ইন্ডেক্স যদি বাড়তে স্টার্ট করে, দেখুন ডলার ইন্ডেক্স তো ঠিকঠাকই চলছিল। এই ডলার ইন্ডেক্স যদি বাড়ে, এই ডলার ইন্ডেক্সের সঙ্গে আমাদের ইউএসডি আইএনআর রিলেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ান ডেপ্রিসিয়েশন হয় রুপির, ঠিক আছে। তার মানে কারেন্সির ভ্যালুয়েশন কিন্তু কমে যাবে। আর যদি ইউএসডি আইএনআর এখানে বাড়ে, দেখুন 83.52 এখন চলছে, অলরেডি ব্রেকআউট লেভেলের কাছে। একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকে ডাবল টপ ডাবল বটম দেখায়, বাট স্টপ লস দেখায় না। দেখুন এখানে নিউজ বেসিসে স্টপ লস ট্রিগার হয়। এখানে যদি আমরা দেখি ইউএসডি আইএনআরের ক্ষেত্রে বা ডলারের ক্ষেত্রে, ইউএসডি আইএনআর মানে আমাদের ইউএসডি মানে ইউএস ডলার এবং আইএনআর মানে ইন্ডিয়ান রুপি। তো এখান থেকে যদি দেখি, দেখুন উপরের দিয়ে গিয়ে এখানে একটা ডাবল টপ ফর্মেশন হয়েছিল, এবং ডাবল টপ ফর্মেশন হওয়ার পরে এর ব্রেকডাউনও হয়েছিল। বাট এখান থেকে এই যে নিউজ এসছে, এই নিউজের পরে কিন্তু ডলার শুট আপ করেছে। তো এখানে কিন্তু স্টপ লস ট্রিগার হয়। যারা ইউএসডি আইএনআরে ট্রেড করে, যারা পজিশনাল বেসিসে এখান থেকে ট্রেড নেবে, তাদের কিন্তু এখানে স্টপ লস ট্রিগার হয়ে গেছে অলরেডি। তো এখন যদি এখান থেকে উপরে সাস্টেন করে এই লেভেলের উপরে, তাহলে এখানে যদি আমরা দেখি ডলার ইন্ডেক্স শুট আপ করছে, সেক্ষেত্রে আমাদের রুপিও কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে। দ্যাট মিনস আমাদের ব্যাঙ্কিং স্টকের জন্য সেটা খারাপ, ব্যাঙ্কিং সেক্টরের জন্য সেটা খারাপ। তো এখান থেকে আমাদের ডলার ইন্ডেক্স যদি শুট আপ করে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার যে কারেন্সি আছে, কারেন্সি বাড়বে। দ্যাট মিনস এখানে ডেপ্রিসিয়েশন হবে। আচ্ছা, ইউএসডি আইএনআর গেল, এখান থেকে আমি ডিসকাশন করলাম ক্রুড অয়েলের ইম্পর্টেন্ট লেভেল। আর গোল্ডের ক্ষেত্রেও যদি দেখি, দেখুন গোল্ডেও কিন্তু লাস্ট দিন আমরা উপরের দিকে একটা শুট আপ দেখেছিলাম, বাট উপরের লেভেল থেকে যদি দেখি ইন্টারডে বেসিসে লাস্ট দিন গোল্ডের এখানে প্রায় 3% ফল হয়েছে, ঠিক আছে। ইন্টারডেতে শুট আপ করেছিল, ফল হয়েছে। তো জেনারেলি গোল্ডের এখান থেকে যদি সিচুয়েশন কন্ট্রোলে থাকে, নর্মাল প্রাইস অ্যাকশন যদি দেখি, এখান থেকে ছোটোখাটো কারেকশান আসতে পারে, বাট যদি এইভাবে কন্টিনিউ এই যুদ্ধের সিচুয়েশান যদি কন্টিনিউ বাড়ে, সেক্ষেত্রে কারেকশান আসবে না। কারেকশান যদি আসে, যুদ্ধ যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে কারেকশান এলে এখান থেকে গোল্ডে 69,000 থেকে 70,000 লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে। দ্যাট মিনস এখানে ফল কারেকশান আসতে পারে, বাট এখানে কিন্তু কোনো সাইন এখনও পর্যন্ত নেই যে যদি নিউজ আসে তাহলে কিন্তু এ আরও শুট আপ করতে স্টার্ট হতে পারে। কারণ যখনই ইকুইটি মার্কেটের কারেকশান হয়, ইকুইটি মার্কেটের ফল হয়, সেক্ষেত্রে গোল্ড সেখানে বেনিফিশিয়ারি হয়। দ্যাট মিনস গোল্ডের সেখানে মুভমেন্ট পজিটিভ সাইড। অলরেডি আমরা গোল্ডের একটা প্রাইসের মুভমেন্ট অলরেডি দেখেছি। কমোডিটি এবং কারেন্সি নিয়ে ডিসকাশন করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর স্টক প্রাইম আমাদের আরেকটি চ্যানেল, ওখানেও ভিডিও আসবে। আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করেছি, ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ওখানেও ভিডিও আসতে থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।